হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি লেসন 6টা কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকে লেসন 7টা থেকে কন্টিনিউ করছি। লেসন 7-এ দেখো কী আছে, দ্য রেবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি। তো চলে আসো প্যাসেজটাতে, দেখো কী আছে, লেটস রিড। প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল। সে স্কুল থেকে বাড়ি ফিরল, অল এক্সাইটেড, উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। সে দেখলো তার বাবা খবরের কাগজ পড়ছেন। প্রীতম, ফাদার, গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, ধারণা করো তো আজকে কী হয়েছে। ফাদার, হোয়াট ডিয়ার, কী হয়েছে। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষিকা বা শিক্ষক যাকে বলো না কেন, প্রজাতন্ত্র দিবসে আমাদের একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। পুত্র, তাহলে তুমি কি কোন গানটি গাইবে। প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই উড সিং কারারই লৌহ কপাট। ম্যাডাম আমাদের কারারই লৌহ কপাট গানটি গাইতে বলেছেন। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং। প্রীতম, তুমি কি জানো গানটি কে লিখেছেন। প্রীতম, নো ফাদার, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তুমি কি আমাকে তার সম্বন্ধে আরও কিছু বলতে পারবে। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট আ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি তখন জন্মগ্রহণ করেছিলেন যখন নাকি ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতের যুব সমাজকে স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন। ফাদার, তিনি কবে জন্মেছিলেন বাবা। ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। কি বলেছে, তিনি চুরুলিয়া গ্রামে 1899 সালে 24শে মেতে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। অবিভক্ত বঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাছে এই গ্রামটি অবস্থিত ছিল। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। তো কী বলেছে, শৈশব থেকেই তিনি লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন এবং পরে তিনি অনেক লোকনাট্য লিখেছেন, যেমন দাতাকর্ণ, কবি কালিদাস। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই উত্তেজনাপূর্ণ। ফাদার, ইন 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। নজরুলের সঙ্গে বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের দেখা হয়েছিল, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কী বলেছে, কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন ওই বিদ্যালয়ের তার প্রধান শিক্ষক, যে স্কুলে নজরুল পরে যোগদান দিয়েছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 1টাতে কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো আছে ওগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কারারই লৌহ কপাট। প্রীতমকে গাইতে হতো কোন গানটা, কারারই লৌহ কপাট গানটি। নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান। নজরুল জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপরে অ্যাক্টিভিটি 2টাতে চলে আসে, কী আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। নজরুল যখন জন্মেছিলেন তখন কি ভারত স্বাধীন ছিল। হোয়েন নজরুল ওয়াজ বর্ন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল যখন জন্মেছিলেন তখন ভারত ইংরেজদের শাসনাধীনে ছিল। নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। মানে কিছু লোকনাট্যের কথা লেখো যেগুলো কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। দ্য ফোক প্লেস রিটেন বাই ইয়াং নজরুল আর দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। কি বলেছে, যুবক
নজরুলের লেখা কিছু লোকনাট্যের নাম দাতাকর্ণ আর কবি কালিদাস। হু ওয়াজ নজরুলস টিচার? নজরুলের শিক্ষক কে ছিলেন? রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। কে ছিলেন? বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। তারপরটা দেখো কি আছে, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক? কে ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক? তো দেখো, কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য পোয়েট অ্যান্ড নজরুলস হেডমাস্টার। তাহলে কি বলেছে, কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন একজন কবি ও নজরুলের প্রধান শিক্ষক। তারপর সেকেন্ড পার্টটা কন্টিনিউ করছি, দেখো কি আছে, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। আঙ্কেল রহিম ঘরে ঢুকলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনি এই কথোপকথনে যোগদান করলেন। প্রীতম, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদ রঞ্জন কি তাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কি বলেছে? হ্যাঁ, বাবা বলেছেন হ্যাঁ, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ ও পার্সি কবি হাফেজ ও খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? রহিম কাকা কি বললেন, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 14th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন 49 বেঙ্গল সেনাদলে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে ওই সৈন্যদলকে ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু কলকাতা। তাই তিনি কলকাতায় আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান্স হ্যাড রাইজেন অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল। কি বলেছে? সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। নজরুল প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ইংরেজদের নির্মমতার বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। কী করেছিলেন তিনি? তিনি প্রতিবাদস্বরূপ কবিতা, প্রবন্ধ ও গান লিখতে শুরু করেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি খুব কষ্টেই জেনেছি এসব। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসন টু হিজ সং। বাবা কি বলেছেন? তোমাকে অবশ্যই কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী ও আরও অন্যান্য কবিতা পড়া উচিত এবং তার গানও শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। কি বলেছে? ইংরেজরা ভয় পেয়েছিল যে নজরুলের লেখাগুলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্ররোচিত করতে পারে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ইংরেজরা কি করেছিল? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ পারচারবেড। ইংরেজরা কী করেছিল? ইংরেজদের উদ্বিগ্নতা বৃদ্ধি করেছিল। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী আ পোয়েম। 1922-এ নজরুল একটি পত্রিকা ধূমকেতু চালু করেন, যেখানে তিনি প্রকাশ করেছিলেন একটি কবিতা, আনন্দময়ীর আগমনী। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। কী করেছে? ইংরেজরা ধূমকেতুর অফিসে হানা দেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপর কি ঘটেছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। তাকে হুগলি কারাগারে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং অ্যাগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। কী বলেছে? ইংরেজদের নির্যাতনের বিরুদ্ধে এটাই ছিল তার প্রতিবাদ। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার,
প্রীতম কি বললেন, বাবা তিনি কতদিনের জন্য অনশন করেছিলেন? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। কি বললেন? তিনি 1 মাসেরও বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 ডিসেম্বরে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ফাদার, বাবা। নাও আই উইল বি অ্যাবল টু সিং করারই লৌহ কপাট উইথ জেল অ্যান্ড প্যাশন। কি বলেছে? এখন আমি কারারই লৌহ কপাট আরও উৎসাহ ও আবেগের সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে এ গানের জন্য বেছেছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউর সং। উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। কী বলেছে? তাহলে আমরাও শুনবো তোমার গান, তাহলে আমরাও তোমার সঙ্গে গাইতে পারবো। তো এবার চলে আসো এটার কোশ্চেনগুলোতে। দেখো কী আছে অ্যাক্টিভিটি 3টাতে, টিক দ্য রাইট অ্যান্সার। এখানে মধ্যে যেটা ঠিক হবে সেটাতে রাইট চিহ্ন দিতে বলা হয়েছে। ফার্স্টটা দেখো কী আছে, হিজ পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইউথ টু ফাইট দ্য ব্রিটিশ। কী বলেছে? তার কবিতা যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে। আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ খেয়াপাড়ের তরুণী। একটা পোয়েম যেটা তিনি লিখেছেন সেটা হলো খেয়াপাড়ের তরুণী। নজরুল ওয়াজ কল্ড দ্য রেবেল পোয়েট। নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি। তারপরে অ্যাক্টিভিটি 4টা দেখো কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে, আর মিথ্যা হলে সেখানে ফলস লিখতে হবে বা এফ লিখতে হবে। তো ফার্স্টটা দেখো কী আছে, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। কী বলেছে? নজরুল জন্মেছিলেন তখন ভারত ব্রিটিশ শাসনের অধীন ছিল। এটা ট্রু হবে। নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল লোকনাট্যের প্রতি আকৃষ্ট ছিলেন না। এটা ফলস হবে। ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। বিদ্যালয়ে কবি কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে নজরুলের সাক্ষাৎ হয়েছিল। এটা ট্রু হবে। নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। কী বলেছে? নজরুল ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাজ করতেন। এটাও ট্রু হবে। নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিনের জন্য উপোস করেছিলেন। এটা ফলস হবে, কারণ প্যাসেজটাতে ছিল মোর দেন আ মান্থ, মানে 1 মাসেরও বেশি, আর এখানে আছে 30 days মানে 1 মাস, তাই এটা ফলস হয়ে যাবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5টাতে কী আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টগুলোকে ফিল আপ করতে বলেছে। এখানে আছে ইয়ার মানে বছর, এখানে আছে ইভেন্ট মানে কোন বছর কোন ঘটনা ঘটেছিল। ফার্স্টে আছে দেখো কি 1910। তো 1910-এ কী হয়েছিল? নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। তারপর দেখো ইভেন্টটা লেখা আছে, কি আছে দেখো, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড কবে হয়েছিল? 1920 সালে। তারপরে ইয়ারে দেখো কি আছে 1922 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু। তারপর দেখো ইভেন্টটা লেখা আছে, নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল কবে রিলিজড হয়েছিল? 1923 বা 1923 সালে। তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 6টাতে দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচে যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। এই নাম্বারটাতে দেখো কি আছে, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। কে নজরুলকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খোয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। কে? রবীন্দ্রনাথ ঠাকুর ও পার্সি কবি হাফেজ ও খোয়াম নজরুলকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। তারপরটা দেখো কি আছে, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। নজরুলকে কেন সেনাবাহিনী ছাড়তে বাধ্য হয়েছিলেন, বা নজরুল কেন সেনাবাহিনী ছাড়তে বাধ্য হয়েছিলেন? নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার ব্রিটিশ রুল ইন 1917। কি বলেছে? নজরুল ব্রিটিশ শাসকের অধীনে 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। হি ওয়াজ ইন দ্য 14th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন 49তম বেঙ্গল সেনা দলের। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার
দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে ওই সেনাদল ভেঙে দেওয়া হয়। সো হি লেফট দ্য আর্মি, তাই তিনি সেনাবাহিনী ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপর সিনেমাটা দেখো কী আছে, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড। আনন্দময়ীর আগমনী গান কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দ্য সং আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু। হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন শুরু করেন? নজরুল স্টার্টেড ফাস্টিং টু প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। তো কী বলেছে, ব্রিটিশদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নজরুল অনশন শুরু করেন। তারপর চলে আসো অ্যাক্টিভিটি 7-এ, এটাতে দেখো কী আছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলো থেকে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। সেগুলো অ্যাডভার্ব অফ প্লেসে হবে না, অ্যাডভার্ব অফ ম্যানারে হবে না, অ্যাডভার্ব অফ টাইমে হবে, সেগুলোতে লিখতে বলা হয়েছে। তো দেখো আমি অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করে নিয়েছি। নাও, বিসাইড, টুমোরো, ইগারলি, স্লোলি, ইয়েস্টারডে, হেয়ার, গ্ল্যাডলি, এগুলো সবই অ্যাডভার্ব। আর সেটা এখন কোনটা কোন ঘরে বসবে সেটা একটু চলো করা যাক। তো সেটা আছে অ্যাক্টিভিটি 7-এ বিটাতে। দেখো অ্যাডভার্ব অফ টাইমে হবে নাও মানে এখন, টুমোরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, এগুলো সবই হবে অ্যাডভার্ব অফ টাইমে, কারণ এগুলো দ্বারা সব সময় বোঝাচ্ছে। তারপরে অ্যাডভার্ব অফ ম্যানারে দেখো ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি, এগুলো হবে অ্যাডভার্ব অফ ম্যানারে। আর অ্যাডভার্ব অফ প্লেসে হয়ে যাবে বিসাইড হেয়ার, এটা হবে অ্যাডভার্ব অফ প্লেসে। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 8-টাতে, দেখো কী আছে, লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস। কী বলেছে, চলো পাত্র রং করা শেখা যাক। তো কী আছে দেখো, প্রথমে আ পট ইজ বট, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, ইট ইজ ড্রাইড ইন দ্য সান, ইট ইজ পেইন্টেড, পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। তো এগুলো পরপরভাবে দেওয়া আছে দেখে আমরা বুঝতে পারছি কোনটা আগে হবে কোনটা পরে হবে। বাট যদি এগুলো পয়েন্টভাবে না দেওয়া থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম না। তার জন্য আমাদের কিছু লিঙ্কার্স ইউজ করতে হয়। দেখো লিঙ্কার্সগুলো নিচে দেওয়া আছে, অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার। তোমরা সবসময় মনে রাখবে একটা কথা, যে অ্যাট ফার্স্টটা সবার প্রথমে দেবে আর অ্যাট লাস্টটা সবার শেষে দেবে। তারপরে মাঝখানে তোমাদের যা ইচ্ছা তাই দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। বাট অ্যাট ফার্স্ট আর অ্যাট লাস্ট এই দুটো, অ্যাট ফার্স্ট প্রথমে আর অ্যাট লাস্ট লাস্টে দিলেই, দিয়ে মাঝখানে যে কোনো লিঙ্কার্স ঢুকিয়েই তোমরা এই সব সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। তো দেখো ফার্স্টে কী দিয়েছি, অ্যাট ফার্স্ট আ পট ইজ বট, মানে প্রথমে একটা পাত্র কেনা হলো। তারপর কি বলেছে, দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর এটাকে জল দিয়ে ধোয়া হলো। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপর এটাকে সূর্যের আলোতে শুকানো হলো। দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড, তারপর কি করা হলো, এটাতে রং করা হলো। অ্যাট লাস্ট পলিশড ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, সবার শেষে দেখো কি বলেছে, যে চকচকে দেখানোর জন্য এটাকে পালিশ করা হলো। তারপরে অ্যাক্টিভিটি 9-টাতে দেখো কী আছে, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগর, হেয়ার আর সাম পয়েন্টস। কী বলেছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব নিয়ে 8টি বাক্য লেখো। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের উপর ভিত্তি করে লিখতে হবে। তো দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন 8 মে ইন 1861। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 8ই মে জন্মেছিলেন। ইন চাইল্ডহুড হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, মানে ছোটোবেলায় তিনি নিয়মমাফিক বিদ্যালয়ে পড়াশোনা করতে চাননি। হি ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতেই পড়ানো হতো। হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু। কি বলেছেন, তার অঙ্কের শিক্ষক হলেন অঘোরবাবু। হি ইউজড টু প্লে ইন দ্য বারান্দা, তিনি বারান্দায় খেলাধুলা করতেন। হি প্লেড আ রোল অফ টিচার, তিনি কী খেলতেন, খেলায় তিনি শিক্ষকের ভূমিকা নিতেন। হি ইউজ টু টিচ দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, তিনি কাদের পড়াতেন, তিনি রেলিংয়ের দণ্ডগুলোকে ছাত্র মনে করে তাদের পড়াতেন। হি বিকেম দ্য ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, তিনি বিশ্ববিখ্যাত কবি হয়েছিলেন। সো উই গিভ হিম দ্য টাইটেল অ্যাজ বিশ্বকবি, তাই আমরা তাকে বিশ্বকবি আখ্যা দিয়েছি। তো দেখো, এটার সাথে সাথে লেসন 7টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন থেকে লেসন 8 নিয়ে ডিসকাশন শুরু করব। সো থ্যাংক ইউ।